আচ্ছা, আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছি, মাইক্রোসফট নিয়ে কাজ করেছি, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস এবং যে ইন্টারফেস আমরা কিন্তু প্রায় সেমই পাইছি, তাই না? কতগুলো ফরম্যাট বলি, ট্যাব বলি, যাই বলি, কতগুলো চেঞ্জ ছিল। যেমন ওয়ার্ডের সাথে পাওয়ার পয়েন্টের বেশ কিছু চেঞ্জের মধ্যে ছিল অ্যানিমেশন, ট্রানজিশন, তাই না? স্লাইড, এই বিষয়গুলো। এছাড়া কিভাবে লিখতে হবে, কিভাবে ফন্ট সাইজ ছোট করা যায়, চেঞ্জ করা যায়, বড় করা যায়, টেক্সট বক্স কিভাবে নেওয়া যায়, বিষয়গুলো কিন্তু সেম টু সেম ছিল, তাই না? এইখানেও ব্যাপারটা সেম, এমএস এক্সেলও কি বিষয়টা সেম, ঠিক আছে? আসলে আমরা এমএস ওয়ার্ডে হচ্ছে লেখালেখির কাজ করতাম, বিভিন্ন ধরনের সিভি ড্রাফট করতাম, তাই না? আর পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড নিয়ে কাজ করতাম, স্লাইডের মধ্যে বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য কাজ করতাম, অর্থাৎ একটা বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলতাম, যেন ক্লায়েন্টের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, যেন ক্লায়েন্টকে বিশাল একটা জিনিস সহজ করে বুঝাইতে পারি, কম সময়ে বুঝাইতে পারি। এই জন্য আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করেছিলাম। আর এক্সেলের কাজটা হচ্ছে আমরা যত হিসাব বিকাশের কাজ আছে সবগুলো আমরা এখানে করে থাকি। এখানে কেন করি, ওয়ার্ডে কেন করি না? কারণ ওয়ার্ডে আমরা যদি বলি যে 10+10, তখন আমাকে নিতে হিসাব করে এখানে 20 লিখে দিতে হবে, ঠিক আছে? তো এক্সেল এই জিনিসটা করতে হয় না। ক্যালকুলেটর যেরকম আমাদের 10+10 জাস্ট লিখে ইকুয়াল দিলে কি হয়ে যায়, 20 হয়ে যায়। সেম টু সেম এখানে হয়, ঠিক আছে? তাহলে আমরা এক্সেল কেন ইউজ করি, ক্যালকুলেটর কেন ইউজ করব না? বা ক্যালকুলেটর হিসাব করতে যা করা যায়, বা এক্সেলে যা করা যায় ক্যালকুলেটর তা করা যায় না কেন? কারণ ক্যালকুলেটর কিন্তু ভিজুয়াল একটা ডিসপ্লে, তাই না? ছোট একটা ডিসপ্লে, শুধু কয়েকটা সংখ্যা লেখা যায়, তাই না? কিন্তু আমাদের এই এক্সেলে বিশাল সংখ্যা নিয়ে কাজ করা যায়। তারপর হচ্ছে এখানে লেখা সবকিছু এখানে ইনক্লুড আছে। আর ওইখানে একটা সীমাবদ্ধতা থাকে, বিভিন্ন ফাংশন ফর্মুলার মধ্যে সীমাবদ্ধতা থাকে, কিন্তু এখানে কোনো ধরনের সীমাবদ্ধতা করা প্রয়োজন। যত ক্যালকুলেশন সব এখানে আছে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এই কাজগুলো দেখবো। তবে এখানে যে ইন্টারফেস, আমরা অলরেডি পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে কিন্তু মোটামুটি ওই ইন্টারফেস গুলো জানি, ঠিক আছে? তারপর আমরা একটু ইন্টারফেসের সাথে পরিচিত হব, কারণ ইন্টারফেসের সাথে যদি পরিচিত না হয় তাহলে আমরা এক্সেলে কখনোই ভালো কাজ পারবো না, ঠিক আছে? সো আমরা দেখি, দেখেন আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু এখানে এই যে বাটন গুলো একে বলা হয়তো কি কুইক অ্যাক্সেস টুলবার, এটা কিন্তু আমাদের ওয়ার্ডেও আছে, আছে না? আছে কিন্তু। তারপর এইখানে ছিল ফাইল ট্যাব, ওয়ার্ডেও ছিল, পাওয়ার পয়েন্টে ছিল, আমাদের এক্সেলে কিন্তু সেম আছে। এই ফাইলে গিয়ে আমরা কি করতে পারি, পাসওয়ার্ড প্রটেক্ট করতে পারি, কোনো একটা ডকুমেন্টকে আমরা সেভ করতে পারি, তাই না? তারপর আমরা বিভিন্ন ডকুমেন্ট নিতে পারি, বিভিন্ন এক্সটেনশন দিয়ে সেভ করতে পারি, বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি এই ফাইল ট্যাব থেকে। সো আমরা ওয়ার্ডে যেরকম করছি এখানেও সেম এই কাজগুলো পাবো এই ফাইল ট্যাবে, ঠিক আছে? তারপর এই যে দেখেন এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এইগুলা সহ প্রতিটা গ্রুপ হচ্ছে কি একটা রিবনের মধ্যে আবদ্ধ, ঠিক আছে? সেম টু সেম। এবং এইখানে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই জিনিসগুলো ভিউ, হেল্প, এই কয়টা ট্যাব কিন্তু রিভিউ, ভিউ, হেল্প, এই কয়টা ট্যাব কিন্তু আমাদের ওয়ার্ডেও ছিল, তাই না? এখানে অ্যাড হয়েছে কি ফর্মুলা ডাটা। তো ভিউর মতো কিছু কাজ আছে আমাদের এক্সট্রা অ্যাড হয়েছে, মানে গ্রুপ ভিত্তিক অ্যাড হয়েছে। সো আমাদের যে অ্যানিমেশন ট্রানজিশনের মতো এখানে কি অ্যাড হলো, ফর্মুলা ডাটা, ঠিক আছে? আর আমাদের এমএস ওয়ার্ড একবার কি প্লেন ছিল, তাই না? আর এখানে কি আছে, ঘর ঘর, অর্থাৎ এই ঘর ঘরকে বলা হয় সেল। এগুলো কিন্তু এক একটা ঘর, তাই না? এগুলোকে বলা হয় কি সেল, এই যেগুলোকে বলা হয় কি সেল, অর্থাৎ প্রতিটি ঘরকে বলা হয় কি সেল, ঠিক আছে? তারপর দেখেন এই যে দেখেন এ বি সি, এগুলাকে বলা কি এক একটা কলাম, খাড়া যেগুলো আছে এগুলোকে বলা হয় কি এক একটা কলাম। আর এগুলো হচ্ছে কি রো, যে যেগুলোকে আমরা রোকে সংখ্যা দিয়ে আইডেন্টিফাই করে থাকি, আর কলামকে কি দিয়ে আইডেন্টিফাই করি, এ বি সি মানে টেক্সট দিয়ে, ঠিক আছে? এবং কলাম এবং রোকে একত্রিত বলা হয় কি একটা সেল, ঠিক আছে? এবং কলাম এবং রো মিলে যে নাম্বার ঠিকানা হয় সেটাকে বলা হয় কি সেল অ্যাড্রেস, সেটাকে কি বলা হয় সেল অ্যাড্রেস। সাপোজ আমি যদি বলি এখানে দেখেন এটাকে বলা হয় কি নেম বক্স, কি বলা হয় নেম বক্স, অর্থাৎ আপনার সেলটা কোন জায়গায় আছে সেটা এখানে, এই নামটা এখানে, বা কি বলি যে অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেসটা এখানে নেম বক্স অথবা সেল অ্যাড্রেসের ঠিকানা বলা হয়, এইটা এখানে
দেখায়, তখন আপনি বুঝতে পারবেন আপনার কার্সরটা অথবা ডাটাটা কোন সেলে আছে। এখানে কি দেওয়া আছে A1 না, তার মানে আমার এই প্রথম সেলে দেখেন, আমার এখানে দেখেন এটা কিন্তু সিলেক্ট করা, দেখছেন? তার মানে আমার এ মানে কি, এ নাম্বার কলাম, 1 নাম্বার কি রোতে ডাটা আছে। বুঝতে পারছি? যদি আমার এইখানে কার্সরটা থাকে তাহলে আমি কি বলবো যে আর নাম্বার কলাম, কত নম্বর রোতে আছি, 14 নম্বর রোতে। দেখেন আপনি এদিক দিয়ে দেখেন, আমার যদি এখানে যদি একটা ডাটা রাখি আমি, তাহলে কি বলবো, সি নাম্বার কলাম 14 নম্বর কি রো। তার মানে এই সেলের নাম কি হবে, অ্যাড্রেস কি হবে, C14। বুঝা গেছে সেল অ্যাড্রেস কি? তার মানে কলাম এবং রো মিলে যে ঠিকানাটা সেটি হচ্ছে কি সেল অ্যাড্রেস। ওকে, এবং প্রতিটি ঘরকে বলা হয় কি সেল। ওকে, আর আমরা যে কাজগুলো করব, যে এক্সপ্রেশন, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি যে এক্সপ্রেশন গুলা, সেগুলো আমরা এই ফর্মুলা বারে লেখা হয়। কোথায় লেখা হয়, এই ফর্মুলা বারে শো করে বা এই ফর্মুলা বারে লেখা হয়। বুঝতে পেরেছি? তাহলে এইখানে যা শো করবে তাকে বলা হয় কি ফর্মুলা বার। আর টুল বার রিবন তো বললামই, তাই না? তারপর হচ্ছে এটা তো কলাম বার বলছি না, এগুলো কি এক একটা কি কলাম, তাহলে এটা হচ্ছে কি রো বার, তাই না? যেটা সংখ্যা দিয়ে আইডেন্টিফাই করা হয়। মেনু বার তো বললামই, টেবিল কিন্তু একই, তাই না? স্প্রেডশিট এরিয়া, আমরা যেখানে ওয়ার্ডে কাজ করতাম তাকে বলা হয়তো কি ওয়ার্ড এরিয়া, তাই না? বা ওয়ার্ক এরিয়া, যেখানে কাজ করা হয়। আর এটা কিন্তু এক্সেল, আর এক্সেল কি বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিটই এক্সেল, এক্সেলই কি স্প্রেডশিট, যেখানে কলাম এবং রো দিয়ে কাজ করা হয় এবং এখানে হিসাব নিকেশের কাজ করা হয়। তার মানে এটা হচ্ছে কি স্প্রেডশিট এরিয়া, যেখানে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে অসংখ্য কলাম অসংখ্য রো আছে। ঠিক আছে, কতটা কলাম আছে কতটা রো আছে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এগুলো পরীক্ষার অনেক সময় আসে। তাহলে এই হচ্ছে মোটামুটি কি আমাদের ইন্টারফেস। তো আমরা কাজ করতে করতে আরো ডিপলি জানবো। ঠিক আছে, তো আমরা এক্সেল ফাইল একটা ওপেন করি, ওইখানে আমরা টুকটাক কাজ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। হুম, দেখা যায়। বলেন তো আমার কাজটা কোন সেল অ্যাড্রেসে, A1। এখন বলেন তো কোন সেল অ্যাড্রেসে আছে। আমাকে কিন্তু দেখে বলতে হচ্ছে না, আমি জাস্ট আমার এখানে যে নেম্বারটা আছে অথবা অ্যাড্রেস বারটা আছে, সেখানে আমি দেখলেই বুঝতে যাচ্ছি আমার কার্সরটা অথবা ডাটাটা কোন জায়গায় আছে, S12 আছে। বুঝতে পেরেছি? এখন আমি এখানে কাজ করবো কিভাবে, আমি কিন্তু এখানে লিখতে পারি, পারি না? আমি তো এখানে টেক্সটও লিখতে পারি, সংখ্যাও লিখতে পারি, পারি কি না? তো এখানে সিম্পলি কিছু কাজ আছে কিভাবে লিখবো, কিভাবে কলাম গুলাকে অটো ফিট করবো, এই জিনিসগুলো এখন আমরা আগে দেখবো, তারপর আমরা হিসাবের দিকে যাব। ঠিক আছে, নর্মাল কিছু কাজ দেখবো, পরে আমরা স্পেসিফিকেশন দেখে দেখে কাজ করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এখানে লিখলাম কি বাংলাদেশ, হ্যাঁ, সাপোজ আমি যে কোনো জায়গায় লিখতে পারি, লিখতে পারি না? কিন্তু আমি যদি প্রিন্টের শর্টকাট কি বলেন তো, কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিলে কি হয়, এখানে কি লিখছে, উই ডিড নট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, কোনো কিছু ফাইন্ড করতে পারতেছে না। কিন্তু আমি এখানে কোনো কিছু লিখলাম, লেখার পরে কন্ট্রোল পি দিলাম, বাইরে নিয়ে নেই কন্ট্রোল পি দিলাম, এখন কি একটা লেখা দেখা যাচ্ছে না? কিন্তু এখানে দেখেন একবারে প্ল্যান শিট, কিন্তু ওইখানে কি ঘর ঘর, মানে সেল, সেল আকারে, তাই না? আসলে ওইটা হচ্ছে আপাতত দৃষ্টিতে কি ঘর দেখা যাচ্ছে, হিসাব করার সুবিধার্থে যেন আমরা ডাটা রাখতে পারি। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বর্ডার না করবেন ততক্ষণ পর্যন্ত ওইখানে ওইখানে কিন্তু আপনি এটা এই টেবিলের ঘরগুলো দেখতে পারবেন না। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে আসি, ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করার জন্য দেখেন আমি জাস্ট সিলেক্ট করলাম, আমি চাইলে কি, আমি যদি কয়েকটা রো কেটে দিতে চাই, মনে করেন আমার এই রোতে একটা লেখা আছে, আমি শুধু এই রোটাকে ডিলিট করতে চাই। ঠিক আছে, এই রো যা আছে সব ডিলিট করতে চাই, তাহলে এই চারে ক্লিক করলে কি হবে, পুরা রো এই বরাবর যত সেল আছে সব কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে এক ক্লিকে। আর যদি আমি চাই আমার এখান থেকে এতটুকু সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, মাউসের লেফট বাটন দিয়ে স্ক্রল করে আমাকে সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। বুঝা গেছে? কলামের ক্ষেত্রে সেম, সিলেক্ট করে নিচে আনতে হবে। ওকে,
আর যদি আমি কলামের আইতে ক্লিক করি তাহলে কিন্তু এই কলাম বরাবর যত নিচে যাব আমি স্ক্রল করে করে সব কিন্তু সিলেক্ট। বুঝতে পেরেছি? এখান থেকে নিয়ে যায় সহজে নিতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি মনে করেন এই কলামটা কেটে দেবো, তাহলে সিলেক্ট করলাম, কোথায় ক্লিক করব? হোম ট্যাবের আন্ডারে ডিলেট আছে, সেই ডিলেটে ক্লিক করলে কি হবে? ডিলেট হয়ে যাবে। এখন মনে করেন এখানে আছে 4, এখানে আছে কত? 6 সাপোজ। ঠিক আছে? এখন 4 এবং 6 এর মাঝে আপনার কি দরকার? একটা রো দরকার। কি দরকার? একটা রো। এখন রো ইনসার্ট করব কি করে? ঠিক আছে? আপনি যদি 6 তে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ইনসার্টে ক্লিক করেন, তখন এর উপরে একটা কি হয়ে যাবে? রো ইনসার্ট হয়ে যাবে। আর যদি 4 এ রেখে যদি সিলেক্ট করে যদি ইনসার্ট দেন তাহলে কি হবে? 4 এর উপরে হবে। তার মানে বুঝতে হবে আমি যেটা করতে চাই তার নিচে কার্সর রেখে কি করব? সেই রোটাকে সিলেক্ট করে আমি ইনসার্ট করব। কলামের ক্ষেত্রে সেম। মনে করেন এখানে আছে 5, এখানে আছে কত? 7 সাপোজ। এখন দুটার মাঝে করতে চাই, মানে একটা একটা কলাম তৈরি করতে চাই, কি করব? কাকে সিলেক্ট করব বলেন তো? কোন কলাম সিলেক্ট করব? 7 এর কলাম সিলেক্ট করে ইনসার্টে দিব, সিলেক্ট হয়ে যাবে। এবং আরেকটা ক্লিক করলে আরেকটা রো হয়ে যাবে, কলাম হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? মানে কলাম এবং রো কিভাবে ইনসার্ট করতে পারি? ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন দেখেন আমি এখানে লিখলাম বাংলাদেশ, লিখতেই তো পারি নাকি? বা বাংলাদেশ ইজ, কি লিখবো? না বিউটিফুলি লিখে নাকি? অনেক সুন্দর না? লিখলাম। ঠিক আছে? আমার সেল না, সেল কিন্তু এটা এই বরাবর, দেখছেন? কিন্তু আমার লেখাটা দেখেন কোন বরাবর গেছে। সাপোজ লিখলাম, তাহলে আমার সেলটা আছে কোথায়? A2 তে। এখন আমি A3 তে লিখতে চাই, সরি B2 তে লিখতে চাই। লেখার জন্য কি করবো বলেন তো? একটা ট্যাব, ট্যাব দিলে কি হবে? B2 তে যাবে, মানে ডানে যাবে। অথবা রাইট বাটনে 4টা এরো কি আছে না, সেই রাইটে যদি ক্লিক করি তাহলে দ্বিতীয়টাতে যাবে। এখন আমি লিখলাম, কিছু একটা লিখলাম। ঠিক আছে? এখন বিষয়টা দেখেন, এখানে কি ছিল? এসে কি ছিল বলেন তো? বাংলাদেশে স্মল কান্ট্রি বা বিউটিফুল কান্ট্রি যাই বলি, এই লেখাগুলো ছিল। দেখেন আমার কিন্তু ওই লেখাটা কিন্তু চলে গেছে, চলে গেছে না? আসলে লেখাটা চলে যায় নাই, এই সেলের ভিতরেই আছে। কারণ আমার সেলের হাইট উইডটা কতটুকু? এতটুকু। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে শুধু বাংলাদেশ লেখাটাই আছে, আসলে না, এই লেখাটা পুরাটাই আছে। এখন যদি আমি প্রিন্ট দিতে চাই বলেন তো কি দেখাবে? শুধু বাংলাদেশ লেখাটাই দেখাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে কি কি করতে হবে? কলামটাকে বড় করে দিতে হবে বা অটো ফিট করে দিতে হবে। কারণ আমার লেখাটা যতটুকু বড় ততটুকু করতে হবে না? নাহলে তো এই কলমে জায়গা নিবে না। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আছে, কিন্তু দেখা তো যাবে না। যাবে? না। খাবার আপনার পকেটে, আপনি খাবেন কি করে? পকেট থেকে বের করেই তো খাইতে হবে নাকি? আপনার খাবার আপনার সাথেই আছে কিন্তু খাইতে পারতেছেন না। সেম। ঠিক আছে? তো কি করতে হবে এক্ষেত্রে? আমি কি করব? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে দুটা। ঠিক আছে? দুটা বলতে এখানে যদি আপনি কলামের এই জায়গায় না কিন্তু, বুঝতে পেরেছি? দেখেন এখানে কার্সর কিন্তু এরকম আসে না, এরকম আসতেছে। আর এখানে নিলে কিন্তু এরকম আসে। অর্থাৎ যে লেখাটা লিখলেন তার কলাম বরাবর। ঠিক আছে? ডাবল ক্লিক করলে কি হবে? এই লেখা অটো ফিট হয়ে যায়। বুঝতে পারছি? অথবা আপনি এখানে থাকা অবস্থায় লেফট বাটন ধরে ক্লিক করে আপনি ছোট বড় করতে পারেন। ঠিক আছে? এখন দেখেন বেশি বড় হয়ে গেছে না? আপনি চাইলে আরো ছোট করতে পারেন। কিন্তু ডাবল ক্লিক করলে কি হয়? অটো ফিট হয়। লেখা যতটুকু ততটুকু সে অটোমেটিকলি কি করে দেবে? উইডটাকে বাড়িয়ে দেবে। আর যদি আমি ম্যানুয়ালি করতে চাই তখন আপনাকে কিন্তু টেনে করতে হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? এইগুলো একটা বিষয়। আমরা আমাদের কি বলে এটাকে, ওয়ার্ডে যেরকম মার্জিন করছি না, পেজ সাইজ আছে না, এখানেও সেম আছে। ঠিক আছে? আমাদের ওয়ার্ডে কিন্তু নিচে নিচে পেজ ছিল, এখানে কিন্তু নিচে আছে, রাইটে আছে, সব জায়গায় পেজ আছে। কথা বুঝছেন? এখানে কিন্তু পেজ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখেন আমি এখানে পেজ নিলাম, পেজ নিলাম কি A4, কি নিলাম? A4। ওরিয়েন্টেশন নিলাম কি? পোর্ট্রেট। এই যে দেখেন আমার পেজ কিন্তু এখানে শো করতেছে। দেখছেন ডট ডট একটা দাগ দেখছেন? এই যে তার মানে আমি একটু ছোট করি তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন
আমার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কি একটা পেজ, খেয়াল করছেন? এইটা একটা পেজ, এইটা একটা পেজ, দাগগুলো দেখছেন আপনি? আবার নিচে নিচেও কিন্তু পেজ আছে, এইটা একটা পেজ, খেয়াল করছেন? তার মানে কিন্তু নিচে নিচে পেজ, রাইটে চাইলে আমরা কি করতে পারি, পেজ পেতে পারি। তার মানে এখানেও কিন্তু আমাদের পেজ টাইপ সিলেক্ট করা যায়। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমি আর কিছু কাজ করবো, এখানে একটু ভালো করে দেখেন, একটু জুম করে নি। হ্যাঁ, দেখেন, এখন মনে করেন আপনার পেজ সাইজ হচ্ছে এতটুকু, কথা বুঝছেন? ব্যাপারটা ক্লিয়ার করি আমি। আমি আবার লিখি এখানে বাংলাদেশ। হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ, আমি প্রিন্টে যাই, কি লেখা আছে বলেন তো এখানে? কিন্তু এখানে দেখাচ্ছে কি, তাহলে বাকিটা আসলো না কেন? অপর পেজে চলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? এখন মনে করেন আমার পেজ আছে এতটুকু, এখন আমি যদি তার অটো ফিট করে দেই তাহলে বিষয়টা কি হবে? দেখেন পেজের বাইরে কিন্তু সে চলে গেছে। দেখেন আমি কন্ট্রোল ধরে পি দিলাম, সে কিন্তু পেজে নাই, এই পেজে নাই, সে কিন্তু সেকেন্ড পেজে আসছে। এই যে সেকেন্ড পেজ, খেয়াল করছেন? তারপর এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? এই ক্ষেত্রে কি আমি অটো ফিট করব না অন্য কিছু করব? হুম, তিনটা জিনিস একসাথে বোঝাচ্ছি কিন্তু। একটা হচ্ছে অটো ফিট কিভাবে করব, অটো ফিট করলে আবার মার্জিনের ভিতরে থাকবে কিনা, অত আমার পেপার পেজের ভিতরে থাকবে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অত কোন সময় কোন কাজটা করতে হবে সেটা বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, আপনি খালি অটো ফিট করে দিলে তো হবে না। আপনি তো এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করে যখন হার্ড কপি কাউকে দিবেন, সেই কাজটা তো আপনার সেই হার্ড কপিতে থাকতে হবে। বা যখন পিডিএফ করবেন, পিডিএফ করলে তো নির্দিষ্ট একটা পেজে হয়, পেজের বাইরে তো আর হবে না, হবে না। এক্ষেত্রে হচ্ছে একটা বললাম কি, যদি মনে হয় আপনাকে অটো ফিট করলে আপনার পেজের ভিতরেই লেখা থাকে তাহলে অটো ফিট করবো। ক্লিয়ার? আর এটা অটো ফিট ভাবে ডাবল ক্লিক করলেও করতে পারি, আমি চাইলে এভাবেও আমি এই ফিটটা করতে পারি ম্যানুয়ালি। ঠিক আছে, এছাড়া আমি কি করতে পারি? মনে করেন এই পুরো লেখাটা আমার দরকার কান্ট্রি পর্যন্ত, এই পেজই দরকার, তখন কি করব? এখন দেখেন এইটা আমি বাড়াইছি কি বরাবর, হবে না তো। এখন শুনেন, এটাতে আমি কি করতে পারি, দেখেন এই লেখাটার কি বাড়ছে কিন্তু রো বরাবর। আমি যদি কলাম বরাবর নিচে বাড়িয়ে দেই তখন কি হবে? তখন তো লেখাটা নিচে নিচে আসলে কি হবে? থাকবে। তাই না? এখন আপনারা যদি করেন তাহলে আমি এখানে ইন্টার দিয়ে দিলে কি, ইন্টার দিলাম, ইন্টার দিলে কি হয়? এই সেল থেকে আরেক সেলে চলে যায়। এখন কথা হচ্ছে, ওয়ার্ডে আমরা কি করতাম, এক লাইন লেখার পরে অথবা অর্ধেক লাইন লেখার পরে আমরা যদি দ্বিতীয় লাইন লিখতে হতো তখন ইন্টার দিয়ে দ্বিতীয় লাইন লিখতাম। এক্সেলে কিন্তু ইন্টার দিলে কিন্তু সেকেন্ড লাইন আসবে না, সে কিন্তু আপনার এই কার্সর থেকে কিন্তু অন্য অন্য সেলে নিয়ে যাবে। এটা করার জন্য অলটা ধরে ইন্টার দিতে হবে। কি করতে হবে? অলটা ধরে ইন্টার দেবো। এখন মনে করেন আমি এই লাইনে পরে লিখতে চাই, অলটা ধরে ইন্টার দিলাম, দেখেন আমার আরেক লাইন লেখার সুযোগ দিচ্ছে। বুঝতে পেরেছেন? বিষয়টা ক্লিয়ার? অলটা ধরে ইন্টার দিলে কি হবে? আপনার ওয়ার্ডের ওয়ার্ডের ইন্টারের কাজ করবে, মানে দ্বিতীয় লাইনের কাজটা করবে। ইন্টার মানে কি? লাইন ব্রেক। ইন্টার মানে কি? অনেক সময় পরীক্ষা কিন্তু আসে, লাইন ব্রেকের শর্টকাট কি কোনটা, শর্টকাট কোনটা? ইন্টার। বুঝতে পেরেছি? এটা কিন্তু লাইন ব্রেক, অর্থাৎ আমরা একটা লাইনকে ব্রেক করে আরেকটা লাইনে গেছি। তাহলে এক্সেলে কি হবে? অলটা ইন্টার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন আসি এই জায়গায়, এই জায়গায় আসলে আমার কি করা প্রয়োজন? এটা তো চলে যায়, ডিলিট করে দিই। এই জায়গায় আমি কি করবো? তাহলে কি অলটা ইন্টার দিয়ে দিকে আমি নিচে আসবো? যদি আসি তাহলে এসির কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা অলটা ইন্টার দিয়ে নিচে নিচে লিখতে পারি, অথবা কি করতে পারি, আমরা কিন্তু ওয়ার্ডে রেপ টেক্সট করছিলাম, মনে আছে? ওয়ার্ডে রেপ টেক্সট মানে কি? ওয়ার্ডে ছবি আইনা রেপ টেক্সট করছিলাম না, যেন যে কোনো জায়গায় মুভ করা যায়, কোনো টেক্সট যেন বাধা না দেয়। তাহলে ওই ওয়ার্ডের রেপ টেক্সট মানে কি? অর্থাৎ টেক্সটে তার পাশে একটা কি দেয়, একটা মুড়িয়ে রাখে, যেন আমার কোনো কিছুতে বাধা না দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ার্ডের রেপ টেক্সটের কাজ। আর এক্সেলের রেপ টেক্সটের কাজ হচ্ছে আপনাকে একটা লাইনকে সে ভেঙে অটোমেটিক ভেঙে একাধিক লাইন তৈরি করে। রেপ টেক্সটের কাজ কি এক্সেলে?
সে আপনাকে কি করবে, একাধিক লাইন, একটা লাইনকে একাধিক লাইন তৈরি করে দিবে। সাপোজ মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে হোম ট্যাবের আন্ডারে দেখেন এখানে রেপ টেক্সট আছে, দেখছেন? এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি সে কি করছে, আমার যতটুকু উইজ আছে সে অনুযায়ী কি করছে, একটা লাইন কিন্তু ভেঙে কিন্তু একটা লাইন তৈরি করে দিচ্ছে। বিষয় ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এভাবেও কিন্তু কি করতে পারি, আমার এই মানে পেজের ভিতরে আমি লেখাটা রাখতে পারি। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা গেল। এখন কথা হচ্ছে আমি একটা জিনিস লিখলাম, লিখলাম অ্যাপল, ঠিক আছে? এখন অ্যাপল লিখতে গিয়ে এল এর জায়গায় আমি কি দিলাম, আই। কি হওয়ার ছিল এখানে, এল ছিল। আচ্ছা, আদানটা দিয়ে নিয়ে একটু আমরা একটু স্টপ করি, হ্যাঁ? আচ্ছা, খেয়াল করি। এখন দেখেন আমি এখানে কি লিখছিলাম, অ্যাপল, কিন্তু ভুলবশত আমি আই লিখে ফেলছি এল এর জায়গায়। এখন আমি কি করব, এটাকে শুধু আইটাকে চেঞ্জ করব। এখন আমি এখানে কার্সর রাখলাম, কার্সর রেখে আমি লিখলাম কি, আই না এল। বিষয়টা কি হলো, পুরা লেখাটা মুছে গেল। এই ক্ষেত্রে আমার কি করণীয়, আমি আবারও লিখি এ ডাবল পি আই, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যখন তাকে একটা ক্লিক করবেন তখন শুধু ওই সেলটা সিলেক্ট হয়, ঠিক আছে? তখন আপনি যা লিখবেন ভিতরে যাচ্ছে সব মুছে আবার নতুন করে লিখে দিবেন। কথা বুঝছেন? কিন্তু আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন সেটা কি হয়, ভিতরে যা লেখা আছে তাকে সিলেক্ট করে, ভিতরে যা লেখা আছে, ডাটা আছে তাকে সিলেক্ট করে। এখন দেখেন আমার কার্সরটা কিন্তু কার্সর আসছে, তখন কিন্তু কার্সর ছিল না, আছে কার্সর আছে এখানে, জাস্ট সেলটা সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যখন ডাবল ক্লিক করি তখন কিন্তু সেল প্লাস ওইখানে যা ডাটা আছে সেগুলা সিলেক্ট বা লেখার জন্য আমাকে অনুমতি দেয়, ঠিক আছে? এখন আমি চাইলে যেটার আগে আমি কার্সর রাখতে চাই, ব্যাকস্পেস নিয়ে আমি কিন্তু চেঞ্জ করতে পারি না, অথবা আমি কি করতে পারি, কার্সরটা দিয়েও সিলেক্ট করতে পারি। মনে করেন আইয়ের পরে আমি কার্সর রাখলাম, ব্যাকস্পেস দিলাম, আই মুছে গেল, এল দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমি ই মুছতে চাই, এখন কার্সর আছে কি এর আগে, ব্যাকস্পেস দিলে কি মুছে, এল, কিন্তু আমি যদি ডিলেট চাপি তাহলে কি মুছবে, ই। এগুলো কিন্তু ওয়ার্ডের মতো, ডানের শব্দ মুছার জন্য বা অক্ষর মুছার জন্য ডিলেট, আর বামেরটা করার জন্য কি, ব্যাকস্পেস। এখন বোঝা গেছে? পুরো লেখাটা যদি আমি না সরিয়ে যদি শুধু স্পেসিফিক কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে ডাবল ক্লিক করে নিতে হবে। ক্লিয়ার? আর যদি পুরো লেখাটাই চেঞ্জ করতে চাই তাহলে ডাবল ক্লিক করার কোনো দরকার নাই, শুধু সেল সিলেক্ট করে লিখে দিলেই হবে। বিষয়টা বুঝতে পারছি? পারছি তো? তাহলে এই হচ্ছে টুকটাক হচ্ছে আমার লেখার জন্য, কিভাবে আমি ইন্টার নিচে লাইন লিখতে পারি, ঠিক আছে? কিভাবে একটা লেখাকে অটো ফিট করতে পারি, ঠিক আছে? এখন আমি চাইলে কিন্তু এই যে বললাম না, ম্যানুয়ালি কি করতে পারি, একটা কলামকে ছোট বড় করতে পারি, চাইলে কিন্তু ম্যানুয়ালি কিন্তু একটা কলামকে ছোট বড় করতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যখন আমি ম্যানুয়ালি একটা কলামকে বড় করলাম তখন লেখাটা কিন্তু উপরে না থেকে কিন্তু নিচে চলে আসছে। এখন যদি আমার মনে হয় আমার লেখাটা, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে লিখি তাহলে আরো সহজে বুঝতে পারবেন। শুধু বাংলাদেশ লিখলাম, এই লেখাটা কি হলো আমার, যদি আমি ওয়ার্ডের ক্ষেত্রে বিবেচনা করি, অ্যালাইনমেন্টটা যদি চিন্তা করি, অ্যালাইনমেন্টটা আছে কি, বটম। ওয়ার্ডে কিন্তু অ্যালাইনমেন্ট ছিল কয়টা, চারটা। কি কি ছিল বলেন তো, সেন্টার, মিডল ছিল না, তাই না? কিন্তু এখানে কিন্তু ওইরকম না, এখানে কিন্তু বটম আছে, টপ আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমাদের কি আছে, বটমে আছে এবং লেফটে আছে। এখন আমি তাহলে এই সেলটা সিলেক্ট করে এই যে দেখেন হোমের আন্ডারে দেখেন অ্যালাইনমেন্ট লেখা আছে, দেখছেন? এই অ্যালাইনমেন্টে কিন্তু রেপটেক্স ছিল, তাই না? রেপটেক্সের কাজ তো বুঝতে পেরেছি। এখানে দেখেন এটা হচ্ছে টপ, এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি বটম, এটা হচ্ছে কি লেফট, এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি রাইট। বুঝা গেছে? তার মানে আমি যদি একটা মিডল করতে চাই তাহলে আমি প্রথমে করব কি, মিডল, হ্যাঁ, তারপর কি করব, সেন্টার। ওকে, তাহলে এখানে মিডল আছে, সেন্টার আছে। আমি যদি লেফট করতে চাই লেফট, রাইট করতে চাইলে রাইট। আমি যদি টপে নিয়ে মিডল করতে চাই, ও সরি, টপ এই যে মিডল। বুঝতে পেরেছি? বিষয়টা ক্লিয়ার? ওকে। কেন মার্সেলের মতো হবে কেন? মার্সেল কি, মার্সেল তো একাধিক কি করে, রোকে একটা রোতে পরিণত করে। আর রেপটেক্স কি, এক্সেলের রেপটেক্সের কথা কি বলছি, একটা সেন্টেন্সকে কি করে, একাধিক লাইনে পরিণত করে দেয়, ঠিক আছে? একটা অবজেক্টকে একাধিক লাইনে পরিণত করে দেয়। ক্লিয়ার? পারবো? এগুলো নিয়ে কোনো সমস্যা আছে?
ওকে, দেন পরে আসি। তাহলে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট চাপলাম। ডিলেট চাপলে কি হবে বলুন তো, এখানে এই সিলেক্টের ভিতরে যত ডাটা লিখছি সবগুলা ডিলেট হয়ে যাবে। একমাত্র ডিলেট হয় না কি বলেন তো, বর্ডার গুলো। সিলেক্ট করলাম না বর্ডার গুলো, তাহলে বর্ডার কি ডিলেট হবে? বর্ডার কি ডাটা না, তাহলে বর্ডারকে আমরা কি করতে হবে, আনবর্ডার বা নো বর্ডার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক্সেলে অলরেডি কিন্তু লেখার কাজ করছি, আমরা ডাটাবেস তৈরি ক্ষেত্রে করছি না। এখন আসি, এখন মনে করেন আমি এখানে লিখবো স্টুডেন্ট ইনফরমেশন, আর এখানে লিখবো কি স্টুডেন্ট নেম, স্টুডেন্টের আইডি, তার নাম্বার। ঠিক আছে, তো স্টুডেন্ট ইনফরমেশন যখন এতটুকুর মধ্যে লিখবো, ঠিক অল বর্ডার করি, হ্যাঁ, যখন লিখবো তাহলে স্টুডেন্ট ইনফরমেশন মানে কি সব ডাটা একটা সম্মিলিত ডাটা না? তাহলে আমি তো কি করতে হবে, ওই সেল মার্জের মতো করতে হবে। এটাকে বলা কি মার্জেন সেন্টার। সেন্টার মানে কি মার্জ করলে সেন্টার হয়ে যায়, আর না হলে আমাকে সেন্টার করতে হবে। এই যে মার্জ সেল দেখছেন, কিন্তু এখানে সবসময় মার্জ সেন্টার নামে এখানে উল্লেখ থাকে আর কি, মানে মার্জ করলে সেন্টার হয়ে যায় আর কি। ঠিক আছে লেখাটা, তাহলে আমরা কি করবো সবসময় মার্জ করবো। মার্জ করলে কি হবে, এই যে একাধিক সেলগুলা একটা সেলে পরিণত হবে। এখন দেখেন আমি লিখতেছি, কোথায় লেখা হচ্ছে, সেন্টার। আমি চাইলে আমি কি করতে পারি, এই যে লেখাটাকে সিলেক্ট করে লেফট রাইট নিতে পারি। ঠিক আছে, এখন দেখেন একটা বিষয়, আমার কার্সরটা কিন্তু এখন কিন্তু ডাটাতে সিলেক্ট করা, তাই না? এখন কিন্তু এগুলো কিন্তু ডিসেবল। তো কাজ করবে যখন আপনি অন্য একটা সেলে সিলেক্ট করবেন, মানে সেল বলতে কি অন্য ক্লিক করলে কি এটা চলে যায়, মানে এখান থেকে সরে যায়, তখন আপনি এখানে সিলেক্ট করে একটা ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। কিন্তু ডাবল ক্লিক করলে মানে কি কি বোঝায়, ফরম্যাট করা বোঝায় না, কোনো টেক্সট লেখাকে বোঝায়, সিলেক্ট করাকে বোঝায়। ডাবল ক্লিক করলে আপনি দুইটা জিনিস করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন, লেখা চেঞ্জ করতে মানে লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। আবার সিলেক্ট করলে কিন্তু আপনি, সিলেক্ট করলে কি হয়, সিলেক্ট করলে কি কি করতে পারেন, সিলেক্ট করলে কিন্তু এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন না, আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বোল্ড করতে পারবেন এই জাতীয়। ঠিক আছে, আর যদি আপনাকে অ্যালাইনমেন্ট করতে হয় তাহলে বাইরে বেরিয়ে শুধু সেলকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। এখন আসি আমরা হিসাবের ক্ষেত্রে, পুরো কলামটা রোটাকে ডিলিট করে দিই। ওকে, এখন হচ্ছে আমাদের অনেক সময় মনে করে আমাদের 100 স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্ট ডাটা লিখবো। ঠিক আছে, 100 স্টুডেন্ট ডাটা লেখার জন্য আমাদের সবসময় কি থাকে, হেডিং এ কি থাকে, সিরিয়াল নাম্বার, তাই না? এন ও দিয়ে লিখি নাকি, তারপর স্টুডেন্ট নেম থাকে নাকি, এটাকে আমরা অটো ফিট করে দিতে পারি না ডাবল ক্লিক করে। তারপর কি থাকে, চাইলে ফাদার্স নেম থাকে, তাই না? এ পেন দিয়ে বুঝাইলাম আমি, মাদার্স নেম থাকে, থাকে কিনা বলেন? অথবা সিরিয়াল নাম্বারের পরে অনেক সময় রুল থাকতে পারে, তাই না? থাকে না, থাকতে পারে এখানে মোবাইল নাম্বার। বিষয়টা একটু বুঝছেন, হ্যাঁ? মনে করেন আমি এখানে 10 জনের কি লিখবো, স্টুডেন্ট ডাটা তৈরি করব। ঠিক আছে, এটা কি করবো এখন, অল বর্ডার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু একটা ফরম্যাট দাঁড়ায় গেছে, দাঁড়াইছে না? আমি এক নম্বরে গিয়ে একটা কলাম, সরি একটা রো ইনসার্ট করি। ঠিক আছে, কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, এটার উপরে কি করলাম ইনসার্ট। এখন এটাতে দিলাম কি স্টুডেন্ট ইনফরমেশন। দিতে পারি কিনা, দিতে পারি না? দেখেন, এখন আমি কি করব, এটাকে ধরবো, মার্ক করে দেব, পারি কিনা? আমার যদি মনে হয় এটাকে একটু বড় করতে চাই, বড় করতে পারি, করে এটাকে কি করতে পারি, টপ করে দিতে পারি। চাইলে এটাকে ধরে আমি কি করতে পারি, একটু বড় করতে পারি, চাইলে একটু বোল্ড করতে পারি, চাইলে এই যে এটা ফিল কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, পারি না? চাইলে এটার একটা হেডিং এর একটা কালার দিতে পারি। এই কালার গুলো কিন্তু আমরা শিখে আসছি, শেডো কালার, তাই না? বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, আমি যখন সিরিয়াল নাম্বার লিখবো তখন আমার লিখতে হবে 1, নিচে কত 2, এর কি চেপে চেপে 3। ঠিক আছে, এক্সেলের সুবিধা হচ্ছে আপনাকে বারবার 1 2 3 এগুলা লিখতে হবে না, আপনি প্রথম দুটা লিখার পরেই খেয়াল করবেন, হ্যাঁ, আপনি লিখলেন 1, নিচে লিখলেন কত 2, লিখার পরে এই দুটা জিনিসকে সিলেক্ট করবেন। সিলেক্ট করতে পারি না? সিলেক্ট করার পরে এই কার্সরটা আপনার এই কর্নারে আনার পরে দেখেন প্লাস আইকনটা চেঞ্জ হয়ে যায়, দেখছেন এখানে কি প্লাস আইকন আর এখানে কি প্লাস আইকন, খেয়াল করছেন? এটা ক্লিক থাকা অবস্থায় আপনি যখন নিচে যত টেনে আনবেন, দেখেন নিচে কিন্তু একটা সংখ্যা দেখাচ্ছে, দেখাচ্ছে না? আপনি যতটুকু নিবেন, আমি এনে আনলাম, এখানে নি 10 চলে আসছে।
তার মানে অটোমেটিক কিন্তু নাম্বার কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? অটোমেটিক নাম্বার কিভাবে আনতে পারি? আপনি জাস্ট দুইটা লিখবেন, দুটা লিখে সিলেক্ট করবেন, দেন কি করব, কার্সরটা কর্নারে নিলেই প্লাস আইকনটা চেঞ্জ হবে। জাস্ট লেফট বাটন ক্লিক করে যত টান দিব নিচে, স্ক্রল যত করব, ড্র্যাগ যত করব, তত সংখ্যাগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে। এটাকে বলা হয় কি অটো নাম্বার। ওকে, আচ্ছা, আমরা আস্তে আস্তে আরো দেখবো। হ্যাঁ, এখন রুল রুল তো আর অটো নাম্বার না, রুল থাকতে পারে 101, মনে করেন 101 থেকে শুরু। হ্যাঁ, 102, খেয়াল করেন বিষয়টা, খেয়াল করেন রুল মনে করেন 101 থেকে শুরু। তাহলে আমি যদি এটাও সিলেক্ট করে যদি আমি এর উপরে ধরে এখানে যদি প্লাস আইকন দিয়ে টেনে দিই, তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু কি চেঞ্জ হচ্ছে, শুধু 1 2 3 4 5, বাকিগুলো কিন্তু ঠিক আছে। তাহলে আমি চাইলে এভাবে অটোমেটিকলি লিখতে পারি। তারপর এখানে নাম লিখলাম, লিখে যে এর কি যে বটম নিচে ধরে, সরি, এই যে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু লিখে কিন্তু আমি একটা ফরম্যাট দাঁড় করাইতে পারি। এখন মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখেন, ঠিক আছে, নর্মালি এখানে হচ্ছে আমাদের ডাটাগুলা দুইটা ইয়েতে থাকে, ডাটা টাইপে থাকে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কি নাম্বার। এখন আমি যদি এখানে মোবাইল নাম্বার লিখি, লিখলাম কত 01988578693। খেয়াল করেন বিষয়টা, এখানে কিন্তু নাই কি জিরো। এই এক্সেল আপনাকে প্রথম জিরোটা বুঝে না আসে, কারণ সংখ্যাতে কিন্তু জিরো কোনো কি মূল্যায়ন নাই। বামে জিরোর কোনো কাজ আছে? তাহলে এক্সেলও বুঝে যা বামের জিরো মানে কি এর কোনো মূল্যহীন, তাহলে সে মূল্যহীন কাজ করতে চায় না। কিন্তু আমার মোবাইল নাম্বার লিখতে গেলে তো আমার জিরো দরকার। ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্লাস ডাবল এর জিরো দিতে পারেন। আপনি আপনি দিতে পারেন প্লাস ডাবল এইট 01988578693। এখন কি হলো, এখানে ডাবল ক্লিক করলেন, নিয়ে করলেন, তার মানে এখানে বুঝতে হবে সংখ্যা 11 ডিজিটের পরও এখানে কি দেখায়, যখন প্লাস দিয়ে জিরো দিয়ে এগুলো কাজ করবেন তখন কিন্তু এখানে এরকম ভুল দেখাবে। ঠিক আছে, তো তখন আমি কি করব, তখন এই জিনিসটাকে আমি বললাম না আপনার ডাটা টাইপে কিনে অলরেডি মানে দুইটা টাইপে থাকে, একটা হচ্ছে কি টেক্সট, একটা হচ্ছে কি সংখ্যা। তখন আপনাকে এই ডাটা টাইপটাকে আপনাকে টেক্সট করে নিতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, করলেই দেখবেন এখানে জেনারেল দেখছেন, জেনারেল এই যে নাম্বারের ক্ষেত্রে এখানে এর উপরে ক্লিক করলে দেখবেন নিচে টেক্সট আছে, দেখছেন? এখন আপনি যদি লিখেন 01988578693, দেখেন এটা কিন্তু থাকবে। ঠিক আছে, বুঝতে ক্লিয়ার? এখন মনে করেন এখানে আমি কি করলাম, টেক্সট করলাম, লিখলাম এখানে 5, এখানে লিখলাম কত 6। এখন আমি যদি বলি এর যোগ করো, ইকুয়াল 5 যোগ 6, তাহলে কি হলো, যোগ কিন্তু হয়ে গেছে, তাই না? তো যোগ করার জন্য আমরা কি করতাম, আগে ক্যালকুলেটরের ক্ষেত্রে কি করতাম, আগে কি করতাম সংখ্যাগুলা লিখতাম। কিন্তু এক্সেলে যখন আপনি যোগ বিয়োগ গুণ বা কোনো এক্সপ্রেশন করবেন, তখন আপনাকে কি ইউজ করতে হবে, ইকুয়াল। কি ইউজ করতে হবে, ইকুয়াল। সবার আগে কি ইউজ করতে হবে, ইকুয়াল। কিন্তু ক্যালকুলেটর কখন ইউজ করতেন, সবার শেষে। ঠিক আছে, সাপোজ আমি এখানে আর কয়েকটা ঘর বানাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি লিখলাম তার হচ্ছে বাংলা মার্ক, হ্যাঁ, এখানে লিখলাম কি ইংলিশ, হ্যাঁ, আর এখানে লিখলাম কত টোটাল। ঠিক আছে, এখানে আমি কতগুলো মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। ইংলিশে আমি সেম মার্কই রাখি, পর কয়েকটা চেঞ্জ করে দিই। কপি করে পেস্ট করে দিলাম, এখানে দিলাম কত 50, 80 জায়গায় দিলাম 30, আর চেঞ্জ না করলাম। টোটাল মানে কি করা, যোগ করা। তাহলে এক্সেলে কি বললাম, যোগ করতে গেলে কি করতে হবে, প্রথমে কি দিতে হবে, ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমাকে লিখতে হবে কত বলেন তো, 55, তাই না? তারপর কি দিতে হবে, একটা যোগ, তারপর কত 55 আছে, এখন ভুলবশত স্টুডেন্ট
চাইছিল 80, এন্ট্রি দিচ্ছে কত, যে ডাটাবেস তৈরি হচ্ছে সেটারে দিয়ে দিল কত 80। টোটাল কি চেঞ্জ হয়েছে? আমি কি করবো? হ্যাঁ, কথা বুঝছেন? আমার আসলে মূল ব্যাপারটা হচ্ছে আমার সেলে কি আছে সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? সেলের ভিতরে কি ডাটা আছে সেটা আমি দেখবো না। আমি কাজ করবো সবসময় সেল নিয়ে, কি নিয়ে? সেল নিয়ে। সেলের ভিতরে আম আছে না, কাঁঠাল আছে না, লিচু আছে, আমার এগুলো দেখে কোনো লাভ নাই। আমি যদি এখানে যদি উল্লেখ নির্দিষ্ট করে না দিতাম, যদি বলতাম equal, আমার এই সেলে যা আছে, মানে এই অ্যাড্রেসে যা আছে, আমি জাস্ট অ্যাড্রেস গুলাকে বলবো। আমি বললাম কি 80 যদি একটা ক্লিক করি, তাহলে 80-র অ্যাড্রেস কি বলেন তো? G3। এখানে সিলেক্ট হয়েছে কি G3, নট 80। যোগ দিলাম। যোগ দেওয়ার পরে আমার দরকার হচ্ছে 55, আসলে 55 না, এই সেলে যা আছে তাই। আমি এই সেলকে সিলেক্ট করলাম, সেলের আইডেন্টি কত? S3। এখন যদি আমি ইন্টার দিই তাহলে কত হয়? অর্থাৎ এই সেলে যা আছে তা ঠিক করেছে, চুপ করে দিচ্ছে। এখন আমি যদি এই সেলে 100 দেই, আমি বাইরে একটা ক্লিক করি, দেখেন সে 100 যোগ 55 কত? 155। বিষয়টা বুঝতে পেরেছি? সেল নিয়ে কাজ করবো, ঠিক আছে? তারপর সেলের ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে অটোমেটিকলি সে চেঞ্জ চলে আসবে। আমি 55-কে এখন বানিয়ে দিলাম কত? 80, ঠিক আছে? এখন ইন্টার দিলাম, দেখেন 180 হয়ে গেল। বুঝতে পারছি? মনে করেন এখানে আছে কত? 5, এখানে আছে কত? 10, এখানে আছে কত? 15, ঠিক আছে? এরকম মনে করেন আরো 10টা নাম্বার আছে। তখন আমি কি করবো কি, যে 5 যোগ 10 যোগ 50 যোগ ইত্যাদি ইত্যাদি যোগ যোগ যোগ, না, আমি কি করবো, জাস্ট ইকুয়াল দেবো। আমার এই 5 কোথায় আছে? এই সেলে আছে। যোগ দিব, এই সেলে আছে। যোগ দিব, এই সেলে আছে। আরো থাকলে আরো যোগ দিয়ে দিব, শেষ পর্যন্ত যাবো, যাওয়ার পরে জাস্ট কি করবো, এন্টার চাপবো। এখন যদি আমি সেলে কোনো কিছু চেঞ্জ করি, কোনো যদি ডাটার পরিবর্তন হয়, অটোমেটিকলি এই যোগফলটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি যোগ কিভাবে করে? যোগ করার যে কথা, বিয়োগ করা কি? এখানে যদি আমি করি, হ্যাঁ, সাবস্ট্রাক্ট যদি করি, SUB, হ্যাঁ, তাহলে আমি বলবো কি ইকুয়াল এই সেল বিয়োগ কত? এই সেল, দেন ইন্টার। 20 কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে করলাম, এখন এখানে কি করব? এখানে আবার কি করতে হবে? এখানে কি করব? ইকুয়াল এত যোগ কি এত, তাই না? দেন আবার কি করব? ইকুয়াল কত, তাই না? এভাবে আমার 1000 ডাটা আছে, আমি 1000 বার কি করব? যোগ করব, বিয়োগ করব। ভালো হবে না? সময় কমবে না? ব্যবহার করতে পারতাম। এখানে করলাম কেন? একটু আগে কিন্তু আমরা অটো নাম্বার কিন্তু আমরা বের করেছিলাম, তাই না? সেম ভাবে আপনি যখন এই কাজটা করছেন, এই কাজটা যখন করছেন, এখানে দুটো জিনিস হয়, ঠিক আছে? একটা রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলিউট। একটা কি রিলেটিভ, একটা হচ্ছে কি অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট হচ্ছে আপনার সেল কখনো চেঞ্জ হবে না, সেল কখনো কি হবে না। আপনাদের এরকম একটা প্রশ্ন ছিল গতকাল পড়ার সময়, অ্যাবসোলিউট আর কি রিলেটিভ, ঠিক আছে? সাপোজ মনে করেন আমি এটা কপি করলাম, কন্ট্রোল C, কি করলাম? কপি করলাম, এখানে দিলাম মানে পেস্ট করে দিলাম। কত হয়েছে বলেন তো? কত হয়েছে? কেন 200 হয়েছে বলেন তো? সে 180 লোকে 20 যোগ করে কত হয়েছে? 200। কিন্তু এই কাজটা যদি আমি এভাবে না করে আমি যদি বলতাম, এখানে কি ছিল বলেন তো? এটাকে সে যোগ করছে না? আমি কিন্তু যোগ দেয় নাই, সে অটোমেটিকলি কি হয়েছে? রিলেটিভ, মানে সে রিলেটিভলি ভাবে কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ সে তার সেল অনুযায়ী কি হয়েছে? ক্রম অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এটাকে বলা কি রিলেটিভ সেল। এছাড়া আমি যদি কি করতাম, এখানে যে $i3 যোগ $, তারপর কি J3, আগে তো ইকুয়াল ইউজ করতে হবে, তাই না? তারপরে আবার একটা $, হবে,
অথবা আমি এভাবে না করি তাহলে হবে, সুন্দর হবে। এই যে equal দিলাম, আমি দেবো কি যোগ করবো কি বললাম তো, i3। বিষয়টা বুঝছেন? F4 দিলে এটা কি হয়, অ্যাবসোলেট হয়। অ্যাবসোলেট করলাম, যোগ দিলাম, দুটা জিনিস কিন্তু আমি বুঝাচ্ছি। হ্যাঁ, তারপর এটা কি জে, তাই না? জে3, তাই না? জে3 F4। এখন ইন্টারতে কত হয়েছে বলুন তো? কত হয়েছে? 180 আর 20 যোগ করলে কত? 200। এখন আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি। কত হয়েছে? কিন্তু এটা হওয়ার কথা ছিল কত? 200 যোগ 200 কত, কত ছিল? 400। এটিকে বলা হয় কি অ্যাবসোলেট। অর্থাৎ অ্যাবসোলেট মানে হচ্ছে কি এই স্কেল কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আর রিলেটিভ মানে কি একটার হারে আরেকটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে যে কাজটা হবে এটা হবে রিলেটিভ, অর্থাৎ এখানে যে কাজগুলো সেগুলো হচ্ছে কি রিলেটিভ। অর্থাৎ আমাকে সেল অনুযায়ী কি হয়, চেঞ্জ হয়। বুঝতে পারছি? তো আমরা এখানে কি করব, এই যে যখন 180 যখন আমি বের করছি তখন এই যে আমরা অটো নাম্বার দুটা সিলেক্ট করে এখানে ধরে কি করছিলাম, ট্যান দিছিলাম না? সেম ভাবে 180 তে সিলেক্ট থাকা অবস্থায় একটাতেই কিন্তু, এটা তো অটো নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, নতুবা কিন্তু আসবে না। যখন আমি একটা কাজ করব, ফাংশন বা ফর্মুলা দিয়ে একটা কাজ যখন সমাধান করব, দেন এখানে প্লাস আইকনে রেখে, মানে এখানে কর্নারে যে প্লাস আইকনে যখন আছে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি স্ক্রল করে নিয়ে যান তখন অটোমেটিকলি কি হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। আবার এই 20কে আমি দেই, অটোমেটিকলি কি হয়ে যাবে, রিলেটিভলি সে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যখন সে কি করছে টোটাল এন ছিল তখন যোগ করছে কি G3S3, খেয়াল করছেন? যখন এই সেলে সে আসছে তখন G4S4। তার মানে এই রিলেটিভলি সে সেল কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছেন? তার মানে রিলেটিভ মানে কি সেল পরিবর্তন হয়ে যায়, আর অ্যাবসোলিউট মানে কি সেল পরিবর্তন হবে না, কপি করলেও পরিবর্তন হবে না। আসলে এখানে আমরা কি করছি, এটাকে ধরে কিন্তু ড্রাগ করে কপি করছি, রিলেটিভলি কপি করছি। বুঝতে পারছি? তাহলে আমি যদি এখন যদি 2000 ডাটা থাকে আমার কাছে, বের করতে সময় লাগবে? আমি একটা রো সমাধান করছি মানে আমার 1000টা রো সমাধান হয়ে গেছে। বুঝছি ব্যাপারটা? এ হচ্ছে আমাদের এক্সেলের কাজ। দেখুন এখানে অনেক কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। এখানে আমরা ফাংশন ইউজ করব, বিভিন্ন ধরনের লজিক্যাল ইউজ করব, এন্ড ইফ অর এই লজিক্যাল গুলো ইউজ করব, ঠিক আছে? এগুলো তো নর্মাল, যোগ বিয়োগ গুণ ভাগ, যাকে এক্সপ্রেশন বলা হয়, এগুলোকে বলা হয় কি ফর্মুলা। এখানে ফর্মুলা এবং ফাংশন দুইটা জিনিস আসবে। ফর্মুলা কি, একটা এক্সপ্রেশন তৈরি করতে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করতেছি এগুলোকে বলা হয় কি ফর্মুলা। অর্থাৎ যে এক্সপ্রেশন ব্যবহার করে কোনো গাণিতিক কাজ সমাধান করা হয় তাকে বলা হয় কি ফর্মুলা। আর পূর্ব থেকে যেগুলো তৈরি সেগুলোকে বলা হয় কি ফাংশন। পূর্ব থেকে তৈরি মানে যোগ বিয়োগ গুণ ভাগকে সম্মিলিত করে আগে সে একটা ফাংশন তৈরি করে রাখছে। যেমন একটা ইফ ফাংশন, একটা লজিক্যাল এই ফাংশন তৈরি করতে কিন্তু এর বিষয় ভিতরে কিন্তু অনেক প্রোগ্রাম করা, অনেক লজিক খাটানো, কিন্তু আমরা ডিরেক্ট কি করি, ইফ লিখে করে ফেলি, হয়ে যায়, তাই না? সেম ভাবে তাহলে এই কাজটা কিন্তু আমরা এই যে যোগ করলাম, যোগটা কিন্তু আমরা ফাংশন দিয়ে করতে পারি। এখন যেটা করলাম এটাকে বলা হয় কি ফর্মুলা দিয়ে করা। এখন এই কাজটা যদি আমরা এইভাবে না করতাম, আমরা যদি এখানে লিখতাম ইকুয়াল সাম, SU কি এম, এই সাম লিখলে দেখেন এটা অনেকগুলো ফাংশন। এই সামে যদি ডাবল ক্লিক করি তাহলে একটা ব্র্যাকেট চলে আসছে। তখন আমি যদি বলি যে এই সেল সিলেক্ট করে দিলাম, মানে কি বোঝাচ্ছে, সাম মানে কি যোগ করা। অর্থাৎ একটা যুগের এক্সপ্রেশন দিয়ে সে কি করছে, একটা ফাংশন তৈরি করছে। করার পর আমি বলে দিলাম এই বাংলার এই সেল মানে G3 মানে কি এত হতে S3, মানে এই হতে এই পর্যন্ত যা থাকবে সব তুমি কি করে দিবা, যোগ করে দিবা। দেন ব্র্যাকেট ক্লোজ, শিফট চেপে 0 দিলে কি হয়, ব্র্যাকেট ক্লোজ হয়, দেন ইন্টার, কি হয়েছে 180। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা কখন ফাংশন ইউজ করব, কখন ফর্মুলা ইউজ করব। এখন এখন মনে করেন আপনার এখানে 20টা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট, 20টা সাবজেক্ট। এখন আপনি যদি টোটাল বের করতে চান তাহলে কি করতে হবে, ইকুয়াল এই সেল যুগ এই সেল যুগ এই সেল যুগ কতবার যাইতে হবে, 20 বার যাইতে হবে। কিন্তু আমি যদি চাই, মনে করি এখানে করলাম আমি সাপোজ কিছু লিখলাম না, জাস্ট এখানে টোটাল লিখলাম, ঠিক আছে? আমি কি করতে পারি, এখানে জাস্ট লিখব ইকুয়াল SU এর সাম, সাম লিখে এখানে ডাবল ক্লিক করলে কি এটা ইনিভেল হয়। তারপর বলে দিলাম কি এখান থেকে এই পর্যন্ত যা থাকবে তা কি করো, যোগ। এখানে ইন্টার দিলেও চলে আসে, মানে ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নেয়।
আর আপনি চাইলে শিফট চেপে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিতে পারেন। কি আসলো বলেন তো? 0 কেন আসলো? কারণ আমার সেলে কোনো ডাটাই নেই। এখন আমি যদি এখানে ডাটা লিখে দেই, মনে করেন একটা 5 লিখে দিলাম, 5 চলে আসছে। মানে 5 এর সাথে 0 যোগ করলে কি হয়? 5। আবার এখানে লিখে দিলাম কত? 10। কত আসবে? 15। বুঝতে পারছি? তারপরে আমি একটা জিনিস ফাংশন দিয়েও করতে পারি, কি দিয়ে করতে পারি? ফর্মুলা দিয়েও করতে পারি। এখন আমার যে কাজটা যখন করা উচিত তখন সেই কাজটা করব। এখন আমি যদি বলি যে এখানে 3টা কাজ আছে, এইটা এটা এটা, এটা তুমি ফাংশন দিয়ে করো, কেমন হবে বললাম তো? ফাংশন দিয়ে আমি করতে পারবো? আমি লিখলাম। এখন আমি যদি বলি এই তুই এইদিকে আইসা এইভাবে যা, হবে না? ঠিক আছে? তখন আমাকে ফাংশন দিল, আবার করতে হবে কি, যোগ দিতে হবে, এইটারে দিয়ে আবার যোগ দিতে হবে, এটারে দিয়ে আবার যোগ দিয়া ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করতে হবে। ঠিক আছে? এভাবে করতে হবে। তাহলে এভাবে সাম ফাংশন যেহেতু ইউজ করলাম, তাহলে আবার যোগ ইউজ করবো কেন? ঠিক আছে? তো কখন ফাংশন ইউজ করবো, কখন ফর্মুলা ইউজ করবো বুঝতে পারছি? যখন একই রেঞ্জে থাকবে, আমি বলতে পারবো এত থেকে এত, এর ভিতরে আর কোনো কিছু নাই, তখন আমি ফাংশন ইউজ করব। আর এর ছাড়া যদি হয় তখন আমরা কি ইউজ করব? ফর্মুলা। তাহলে ফাংশন কি? পূর্ব থেকে নির্ধারিত বা আগে থেকে কি করা? তৈরি করা, সেটাকে বলা হয় কি? ফাংশন। আর যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যে এক্সপ্রেশনটা আমরা তৈরি করি, যে জিনিসটা আমরা তৈরি করি, সেটাকে বলা হয় কি? ফর্মুলা। বুঝা গেছে ফাংশন কি, ফর্মুলা কি? আর এই পুরাটাকে বলা হয় কি? স্প্রেডশিট। কি বলা হয়? অর্থাৎ পুরো এক্সেল শিটটাকে বলা হয় ওয়ার্কবুক। কি? ওয়ার্কবুক। আর এখানে দেখেন শিট 1 দেখছেন? আমি চাইলে এখানে আরেকটা শিট নিতে পারি, একে বলা হয় কি? ওয়ার্কশিট। কি? ওয়ার্কশিট। তার মানে একটা ওয়ার্কবুকের ভিতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তাহলে ওয়ার্কবুক কি? অনেকগুলো ওয়ার্কশিটের সমষ্টিকে বলা হয় কি? ওয়ার্কবুক। আপনি যত খুশি তত ওয়ার্কশিট নিতে পারেন। অর্থাৎ চাইলে আপনি যে কোনো কাজ, এটাতে একটা কাজ করলেন, এর একটা নাম দিলেন, এটাতে একটা কাজ করলেন, এর একটা নাম দিলেন, এগুলো কিন্তু রিনেম করা যায়। এগুলো বলতে পারেন একটা ফাইল, সহজ কথা যদি মনে রাখতে চান, এগুলো কি? একটা ডকুমেন্টের ভিতরে কি? অনেকগুলো ফাইল। ঠিক আছে? অর্থাৎ আপনি কাজ, এই শিটে একটা এক রিলেটেড কাজ করলেন, এই শিটে আরেক রিলেটেড কাজ করলেন। বুঝলেন? তাহলে এগুলোকে বলা হয় কি? ওয়ার্কশিট। এখন যা যা দেখালাম তা তা এখন প্র্যাকটিস করেন। এই সিম্পল বিষয়গুলো না বুঝলে আমরা যে অ্যাডভান্স কাজ করবো সেগুলো বোঝা যাবে না। ওকে? এগুলো প্র্যাকটিস করেন।